ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে আনা হয়েছে এবং আগামীকাল তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে রিমান্ড আবেদন। চলুন সূত্র মিলাই, সমীকরণের সূত্র আপনার পিবিআই শাহ আলম ছোট কাকাকে কল দেওয়া হয়, তোর ভাই যদি রিমান্ড থেকে বাঁচানো হয় তুই 40 লাখ টাকা দিয়ে দিবি বনজ কুমার স্যারের জন্য। বনজ কুমার কথা বলে আমার কাছ থেকে টোটালি 10 লাখ 20 লাখ করে 40 লাখ টাকার মতো নিছে। বনজ কুমার আমাকে হুমকি দিতেছে, আমি বনজ কুমারের বিচার চাই, আর কিছু চাই না। ভুয়া প্রতিবেদন দাখিলের জন্য আত্মহত্যাকে হত্যা হিসাবে সাজিয়ে দেওয়া হলো এবং সেজন্য বনজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। ঘটনার আগের দিন নুসরাত আমার হাজবেন্ডের কাছে কয়েকটি SMS পাঠায়। একটি SMS এ লেখা আছে, স্যার যদি সিরাজউদ্দৌলার জামিন হয় তখন নিজে আত্মহত্যা করবে এবং সকল ছাত্র শিক্ষককে ফাঁসিয়ে যাবে। বলছে যে আগুন লাগিয়ে খুন করে এবং আরো বলে দিছে এটি আত্মহত্যা করে চালানো। और एक नमरूद पैदा हुआ। আল্লাহ কলেরা হয়ে মরে জানি, কলেরা হয়ে জানি। চলুন সূত্র মিলাই, সমীকরণের সূত্র আপনার প্রশিক্ষণ শেষ হবার পর নাইমা সুলতানা যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই তার সহকর্মীদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। যশোরের সহকারী পুলিশ সুপার থাকাকালীন নাইমার দেহরক্ষী মারুফের সাথে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তার। বিষয়টি জানাজানি হলে পুলিশের সম্মান রক্ষার্থে ইকবাল পাহাড় নাইমাকে ঢাকা জেলা পুলিশে বদলি করেন। পরবর্তীতে ইকবাল পাহাড় চট্টগ্রামের কমিশনার হিসেবে যোগ দিলে নাইমাকেও তার সাথে চট্টগ্রামে নিয়ে যান, যে কারণে ইকবাল পাহাড়ের সাথেও তার কিছু একটা থাকার জোর গুঞ্জন রয়েছে। নাইমাকে চট্টগ্রামে নিয়ে যাবার পর দেহরক্ষী মারুফ আত্মহত্যার চেষ্টাও করেছিলেন, যা ওই সময় টক অব দ্য পুলিশে পরিণত হয়েছিল। ওই ঘটনা জানাজানির পরেই নাইমার দ্বিতীয় স্বামী তাকে ডিভোর্স দেন। অন্য নারীদের যেখানে শেষ, নাইমার সেখানে শুরু। দ্বিতীয় স্বামীর কাছে তালাক প্রাপ্ত হবার পর দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন এসপি মিজানুর রহমানের সাথে। কিন্তু যার বউ নেই তার নাইমা ভাবি আছে খেতা পাওয়া নাইমার এত সহজে থেমে যাওয়া তো বেমানান, যে কারণে দ্বিতীয় বিয়ের পরেও তিনি একইভাবে পরকীয়া চালিয়ে যেতে থাকেন। আপনাকে যেটা বলছেন এটা সাক্ষাতে বলবো, ফোনে বলবো না, ফোনে বললে কথা ট্যাপ হয়ে যায়। টেলিফোনে রেগুলার নম্বরে কথা বলে নাইমা নওশাদের রেকর্ডের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কথা আসতেই নাইমা সুলতানা সব সময় রানাকে হোয়াটসঅ্যাপে কল করতে বলেন। আমি একটু কথা বলতেছিলাম। ও আচ্ছা, আপনি জানেন শেষ করেন, আমি রাত্রে যাই হোয়াটসঅ্যাপে কল দিই ভাইয়া। তোমার ফোন তোমার পেপারটা পাইছো, হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম ওটা। হ্যাঁ, আপনি যেটা পাঠাইছেন ওটা দেখছি। তবে এর মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে তাদের আলাপচারিতায়, যেখানে রাতে ফেলেছেন। তোমার মেয়েটার তুমি বানাও তোমার মতো করে, আল্লাহর রহমতে ঠিক আছে। বাকিটা আমরা তোমার মেয়ে বিয়ে হইতে হইতে তখন দেখবো যে আমি 500 কোটি টাকার মালিক, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, পরে কি হবে সেটা তো পরের কথা। আমাদের হাতে আসা রেকর্ডগুলোতে এরই মধ্যেই দেখা যাচ্ছে তারা মাঝে মধ্যেই ওয়াশরুমে দেখা করতে শুরু করেছেন। ভাইয়া লাইন কেটে গেল, ওই যে লিফটে ঢুকে লাইন কেটে গেল। বুঝছি। নাইমা তুমি কি ওয়াশরুমে থাকছো ভাইয়া? আসতেছি এক্ষুনি। শুধু ওয়াশরুম নয়, মাঝে মধ্যে বাসায় নিয়ে হরিণের মাংস খাইয়ে আদর করার কথাও উঠে এসেছে তাদের ফোন রেকর্ডে। আমার জন্য লাক্কা শুক্তি কাঁঠাল বিচি, তারপরে ওই ফ্রিজে হরিণের মাংস পাক করে পাঠান। ভাদ্র আশ্বিন মাসের দিকে বলতো আমার জন্য ওই ধান খায়া করি মাছ ওগুলো পাঠান পাক করে। আচ্ছা ঠিক আছে, সবই শিখাই দিতে ভাইয়া। নাইমাকে বাসায় নিয়ে হরিণের মাংস খাইয়ে নওশাদ চট্টগ্রামে রাজত্ব করে বেড়াচ্ছেন নাইমা। আল্লাহ কলেরা হয়ে মরে জানি, কলেরা হয়ে জানি। হাতে নাতে ধরার পর তার স্বামী মিজানুর রহমান তাকে বেদম পেটনি দেন। ও যেটা চাই সেটা আমি ওকে করতে দিতে পারি না। আমার মতো পাওয়ার এক্সারসাইজ তো করতে চাইতে পারে না। কেন তুমি এসপিএসও না, তোমার এত প্রতিবন্ধকতা এত ঝামেলা বাসার মধ্যে এসপিএসও না, কয়েকদিন পরে আবার ও এসে কান্নাকাটি করবে, মাপ টাপ চাইবে, ওই কাহিনী আমি আর নাই তোমার সাথে। না এত সহজে কান্নাকাটি করবে না সে। আরে বদমাইশ করবে না। না তোমার আমি বলি এবার মাপ করলে কিন্তু তোমার ছাড়বে না, আর তোমাদের এগুলো আমি তোমার ভাই বোনদেরকে নিষেধ করবো তার না যাওয়াকে। না মাফের প্রশ্ন ওঠে না এখন আর ভাইয়া, মাফের প্রশ্ন নেই। হ্যাঁ ক্ষমা করার আর প্রশ্ন নাই ভাইয়া, অনেক কিছু করে ফেলছে তো। আমি একটা হাত তোলা, আমি একটা তোমরা হলো সমাজের এক ক্লাস সিটিজেন, একটা ক্লাস সিটিজেনের হাত তোলা, আমি এটাই বুঝলাম না। দেখছি আব্বা নাই যেগুলো সেগুলো তো আসলে আর কিছু হবে না। পেটানোর পর নাইমা তার স্বামীকে সাহায্য করতে ভাড়া করেন চট্টগ্রামের এক যুবলীগের সন্ত্রাসীকে। তুমি কোন অবস্থায় ডোন্ট ওয়ারি, পাত্তাই দিবা না, ওরা লাইও দিবা না, টেলিফোনও ধরবে না, বাসায় ঢুকতে দেবে না, বাকিটা আমি বুঝবো। লাই দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তুমি ডিসাইডেড?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাইমার রঙিন জীবন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে আমার হাতে নাইমার মোট 13টি ফোন রেকর্ড এসেছে। তার মাঝে একটি রেকর্ডে শোনা যায় বয়ফ্রেন্ডকে দিয়ে নাইমার 3 নম্বর স্বামীকে পেটানোর পরিকল্পনা করছেন তারা। আর কিছু হবে না ভাই, মেডিসিন মারছো কিন্তু লাড্ডি কুটি সবাই গেলেই কি বলার, আমি ধর্মজরি বলবো চিরাং গেলে। অনুসন্ধানে জানা যায় অপর প্রান্তে থাকা ব্যক্তি চট্টগ্রামের সাবেক যুবলীগ নেতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী নওশাদ মাহমুদ রানা। তারপরেও আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী নাইমা বনজের পক্ষেই কথা বলেছেন। 30 বছর আগে খুনের মামলা তারা মানে আসামিকে চিহ্নিত করেছেন এবং উদ্ধার করেছেন। কাজেই আমি মনে করি পিবিআই যেটা করবে ভুল করবে না বলে আমার বিশ্বাস। যে কারণে আজকের অনুষ্ঠানের পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাব। উনি অত্যন্ত চতুর মানুষ, বাবুল আক্তার অত্যন্ত চতুর। কাজেই সে কখন কি বলে সেটা ওনার ব্যাপার, সেখানে আমার মন্তব্য নেই। তদন্ত পরেই সবকিছু চলে আসে। আসলে বাবুল আক্তার চতুর নাকি পিবিআইয়ের সাথে সম্পৃক্ত বনজ নাইমা গঙেরাই চতুরতার সাথে দেশের মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে? অতএব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, বিভ্রান্ত না হয়ে বনজ কমলার নাইমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তা না হলে এসবের দায় দায়িত্ব ভবিষ্যতে আপনাদেরকেও নিতে হবে। তদন্ত পরেই সবকিছু। তরে কইছে তুই বেশি জানোস। হাতে করে গেল তো মশা বলে কত